রাত নামতেই হঠাৎ অন্ধকারে ডুবে যাচ্ছে শহর। পেট্রোল পাম্পে লাইন, স্কুল বন্ধ, অফিসে কমছে কাজের দিন, শুনতে যেন কোনো দুর্যোগের গল্প। কিন্তু না, এটা প্রাকৃতিক বিপর্যয় নয়, আবার মহামারীও নয়। এই সংকটের নাম জ্বালানি সংকট। আর সেই সংকট এতটাই গভীর যে বিশ্বের একাধিক দেশ এখন কার্যত এনার্জি লকডাউনের পথে হাঁটছে। এই অস্বাভাবিক পরিস্থিতির সূত্রপাত পশ্চিম এশিয়ার যুদ্ধ থেকে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান, আমেরিকা, ইসরায়েল সংঘাত ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছেছে যেখানে শুধু যুদ্ধক্ষেত্র নয়, গোটা বিশ্বের অর্থনীতি তার ধাক্কা অনুভব করছে। বিশেষ করে জ্বালানি সরবরাহে বিপর্যয় তৈরি হয়েছে। কারণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথগুলির একটি হরমুজ প্রণালী এই সংঘাতের জেরে কার্যত অচল হয়ে পড়েছে। ফলস্বরূপ আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বেড়েছে, আর সেই ঢেউ গিয়ে আছড়ে পড়ছে একের পর এক দেশের অর্থনীতিতে। এই পরিস্থিতিতেই সামনে এসেছে এনার্জি লকডাউন শব্দটি। সাধারণ লকডাউনের মতো এটি মানুষের চলাচল বন্ধ করে না, কিন্তু জ্বালানি ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। অর্থাৎ সরকার বাধ্য হয়ে এমন কিছু পদক্ষেপ নেয় যাতে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমানো যায়। এর মধ্যে রয়েছে জ্বালানির রেশনিং, অফিসে ওয়ার্ক ফ্রম হোম, স্কুল কলেজ বন্ধ রাখা, নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা, এমনকি যানবাহনের ব্যবহার নিয়ন্ত্রণ। এই পরিস্থিতির সবচেয়ে স্পষ্ট উদাহরণ দেখা যাচ্ছে পাকিস্তানে। সেখানে সরকার ইতিমধ্যেই সপ্তাহে ৪ দিন কাজের নিয়ম চালু করেছে সরকারি দপ্তরে। পাশাপাশি ৫০% কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করতে বলা হয়েছে, যাতে জ্বালানি খরচ কমানো যায়। স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলিতে চলছে অনলাইন ক্লাস। শুধু তাই নয়, সরকারি গাড়ির ব্যবহারেও কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। জ্বালানির দামও সেখানে এক লাফে ৫০% পর্যন্ত বেড়েছে। ফলে সাধারণ মানুষের ওপর চাপ আরও বেড়েছে। একই ছবি বাংলাদেশেও। বিদ্যুৎ বাঁচাতে বিশ্ববিদ্যালয়গুলি আগেভাগেই বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি অফিসে অপ্রয়োজনীয় আলো নিভিয়ে রাখা হচ্ছে, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার বেশি রাখতে বলা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় নির্দিষ্ট সময় অন্তর বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে, যাতে জরুরি পরিষেবাগুলিকে চালু রাখা যায়। পেট্রোল পাম্পগুলিতেও জ্বালানি বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যাতে মজুদ ফুরিয়ে না যায়। দক্ষিণ আফ্রিকাও একই সংকটে জর্জরিত। সেখানে জ্বালানি বিক্রিতে কোটা বেঁধে দেওয়া হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থাও চাপের মুখে। নিয়মিত লোডশেডিংয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে জ্বালানি আমদানির চেষ্টা চলছে। শুধু এই ৩ দেশই নয়, এশিয়ার আরও বহু দেশ এই সংকটের মধ্যে পড়েছে। ফিলিপিন্স ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে এনার্জি লকডাউন ঘোষণা করেছে। সেখানে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণের বেশি জ্বালানি নেওয়া যাবে না। বড় বড় শপিং মলগুলির সময় কমিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ বাঁচানোর জন্য। শ্রীলঙ্কা আরও এক ধাপ এগিয়ে গিয়ে প্রতি সপ্তাহে একদিন ছুটি ঘোষণা করেছে, যাতে জ্বালানি খরচ কমে। মায়ানমারে চালু হয়েছে অড ইভেন নিয়ম। একদিন এক ধরনের গাড়ি, পরের দিন অন্য ধরনের গাড়ি চলবে। ভিয়েতনামে জ্বালানির দাম ৫০ থেকে ৬০% পর্যন্ত বেড়ে গিয়েছে। এই সব কিছুর মূল কারণ একটাই, জ্বালানির সরবরাহে বিপর্যয়। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল পরিবহন হয়। সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় তেলের যোগান কমে গেছে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, আর যেসব দেশ জ্বালানির জন্য আমদানির ওপর নির্ভরশীল তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতির প্রভাব শুধু জ্বালানিতে সীমাবদ্ধ নয়, এর সরাসরি প্রভাব পড়ছে খাদ্যদ্রব্য, পরিবহন, শিল্প উৎপাদন সব ক্ষেত্রেই। কারণ জ্বালানি হল অর্থনীতির মূল চালিকা শক্তি। জ্বালানির দাম বাড়লে সব কিছুর খরচ বেড়ে যায়, ফলে বাড়ে মুদ্রাস্ফীতি, কমে মানুষের ক্রয় ক্ষমতা। এখন প্রশ্ন উঠছে, ভারত কি এই এনার্জি লকডাউনের পথে হাঁটতে পারে? আপাতত কেন্দ্রীয় সরকারের বক্তব্য, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের সরবরাহে কোনো ঘাটতি নেই। দেশের সমস্ত রিফাইনারি স্বাভাবিকভাবে কাজ করছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে ভারতের উপরেও চাপ বাড়তে পারে। কারণ ভারতও জ্বালানির জন্য অনেকটাই আমদানির ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বেই। তাই ভবিষ্যতে ভারতেও কিছু জ্বালানি সাশ্রয়মূলক পদক্ষেপ নেওয়া হতে পারে, যেমন অফিসে আংশিক ওয়ার্ক ফ্রম হোম, বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ কিংবা জ্বালানির অপচয় রোধে সচেতনতা অভিযান। যদিও সম্পূর্ণ লকডাউনের সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে সরকার। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার এই যুদ্ধ শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি এখন একটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটে পরিণত হয়েছে। এনার্জি লকডাউন তারই একটি বাস্তব চিত্র, যেখানে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে প্রতিটি দেশের রান্নাঘর, অফিস, রাস্তাঘাট সব জায়গায়।
এই পরিস্থিতি কতদিন চলবে, যুদ্ধ কবে থামবে আর বিশ্ব অর্থনীতি কবে স্বাভাবিক ছন্দে ফিরবে, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে একটা বিষয় স্পষ্ট, জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং বিকল্প শক্তির দিকে ঝোঁক, এই দুই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সমাধান হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। শুরুতেই একটা দৃশ্য কল্পনা করুন। আপনি নিয়ম করে এসআইপি করছেন, প্রতি মাসে নির্দিষ্ট টাকা বিনিয়োগ করছেন ভবিষ্যতের জন্য। কিন্তু হঠাৎ করে দেখলেন আপনার রিটার্ন নেগেটিভ। লাভ তো দূরের কথা, মূল টাকাই যেন কমে যাচ্ছে। তাহলে কি ভুল করলেন, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো কারণ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে বিশ্ব পরিস্থিতির দিকে, বিশেষ করে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত, যা এখন শুধু রাজনৈতিক নয়, সরাসরি প্রভাব ফেলছে অর্থনীতির ওপর। এই যুদ্ধের ফলে সবচেয়ে বড় যে প্রভাবটি দেখা যাচ্ছে তা হল বাজারে অস্থিরতা। ভারতীয় শেয়ার বাজারে ইতিমধ্যেই বড়সড় ওঠানামা দেখা গিয়েছে। সূচক হিসেবে ধরা হয় যে নিফটি 50, সেটিও প্রায় 13% পর্যন্ত নেমে এসেছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলিতে। ফলে যারা গত 1 বা 2 বছর ধরে এসআইপি করছেন, তাদের অনেকের রিটার্ন এখন নেগেটিভ জোনে, অর্থাৎ কাগজে কলমে তাদের বিনিয়োগের মূল্য কমে গিয়েছে। কিন্তু কেন এমন হচ্ছে? প্রথম কারণ, প্যানিক সেলিং। যুদ্ধের খবর সামনে আসতেই অনেক বিনিয়োগকারী ভয় পেয়ে শেয়ার বিক্রি করতে শুরু করেন। এতে বাজারে চাপ বাড়ে, দাম পড়ে যায়। দ্বিতীয় কারণ, তেলের দাম বৃদ্ধি। মধ্যপ্রাচ্য বিশ্বে তেলের অন্যতম প্রধান উৎস। যুদ্ধের কারণে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, ফলে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বেড়ে যায়। ভারতের মতো আমদানি নির্ভর দেশে এর সরাসরি প্রভাব পড়ে। তেলের দাম বাড়লে কি হয়? প্রথমত, আমদানি বিল বাড়ে, বেশি ডলার খরচ করতে হয়, ফলে ভারতীয় টাকার ওপর চাপ তৈরি হয় এবং রুপির মান কমে যায়। দ্বিতীয়ত, মুদ্রাস্ফীতি বাড়ে। জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, তার সঙ্গে বাড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এর সরাসরি প্রভাব পড়ে মধ্যবিত্তের পকেটে, অর্থাৎ একদিকে বিনিয়োগের রিটার্ন কমছে, অন্যদিকে খরচ বাড়ছে। এই ডাবল চাপই এখন মধ্যবিত্তের সবচেয়ে বড় সমস্যা। এই পরিস্থিতিতে অনেকেই ভাবছেন এসআইপি বন্ধ করে দেওয়া উচিত কি? এখানেই আসল বিষয়টা বোঝা জরুরি। এসআইপির সবচেয়ে বড় শক্তি হল রুপি কস্ট অ্যাভারেজিং। বাজার যখন নিচে নামে, তখন একই টাকায় আপনি বেশি ইউনিট কিনতে পারেন, ফলে আপনার গড় ক্রয় মূল্য কমে যায়। এর মানে বাজার যখন আবার ঘুরে দাঁড়াবে, তখন লাভের সম্ভাবনাও বেশি হবে। ইতিহাস বলছে, যুদ্ধ বা জিওপলিটিক্যাল সংকটের কারণে বাজারে পতন সাধারণত সাময়িক, দীর্ঘমেয়াদে বাজার পুনরুদ্ধার করে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, এই সময় এসআইপি বন্ধ না করে বরং চালিয়ে যাওয়া উচিত। তবে এটাও ঠিক, সব সেক্টরে প্রভাব একরকম নয়। যেমন তেলের দাম বাড়ার ফলে অয়েল মার্কেটিং কোম্পানিজ যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা ভারত পেট্রোলিয়াম চাপের মধ্যে পড়তে পারে, কারণ তাদের মার্জিন কমে যায়। একইভাবে বিমান সংস্থাগুলি যেমন ইন্ডিগো তেলের দামের কারণে বেশি খরচের মুখে পড়ে। পেইন্টস বা কেমিক্যাল সেক্টরেও একই সমস্যা দেখা যায়, কারণ এগুলোর কাঁচামাল তেলের সঙ্গে যুক্ত। এছাড়া কিছু সেক্টর লাভবানও হতে পারে, যেমন রক্ষাক্ষেত্র বা ডিফেন্স সেক্টর। যুদ্ধ পরিস্থিতিতে এই খাতে বিনিয়োগ বাড়ে। ফার্মাসিউটিক্যাল সেক্টরও অনেক সময় স্থিতিশীল থাকে, কারণ স্বাস্থ্য পরিষেবার চাহিদা কমে না। এছাড়া অনেক বিনিয়োগকারী এই সময় সোনার দিকে ঝোঁকেন। গোল্ড ইটিএফকে অনেকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখেন। এই জায়গাতেই রবার্ট কিওসাকির বক্তব্য আবার সামনে আসে। তিনি বরাবরই বলে আসছেন, অস্থির সময়ে বাস্তব সম্পদ যেমন সোনা বা রূপো বেশি নিরাপদ। তবে তার মতো চরম সিদ্ধান্ত, যেমন খাবার না খেয়ে বিনিয়োগ, তা বাস্তব জীবনে প্রয়োগ করা সবসময় যুক্তিযুক্ত নয়। একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্যালেন্স। প্রথমত, বিনিয়োগে বৈচিত্র্য আনুন, শুধু ইকুইটি নয়, কিছু অংশ সোনা বা ডেট ফান্ডেও রাখুন। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী লক্ষ্য ধরে রাখুন। এসআইপি কখনোই স্বল্পমেয়াদী লাভের জন্য নয়। তৃতীয়ত, আতঙ্কে সিদ্ধান্ত নেবেন না, কারণ বাজারে ভয় থেকেই সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। সবশেষে বলা যায়, বর্তমান পরিস্থিতি কঠিন, তা অস্বীকার করার উপায় নেই। যুদ্ধ, তেলের দাম, টাকার পতন সব মিলিয়ে অর্থনীতি চাপে। কিন্তু এই সময়টাই আসলে বিনিয়োগকারীর ধৈর্যের পরীক্ষা। কারণ বাজারের ইতিহাস বলে, যারা কঠিন সময় টিকে থাকে, দীর্ঘমেয়াদে তারাই সবচেয়ে বেশি লাভবান হয়। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।